অরণ্যর উত্তর পেল না তারা। কিছুক্ষণ পর মিহি আবারও অরণ্যের কানের কাছে এসে বলছে, সোফা তো চলে গেল, এখন কি সিনেমার বরপক্ষের মতো আমাদেরও রাগ দেখিয়ে চলে যাওয়া উচিত? আজকে আমি ওকে নিয়েই যাব। নিজে থেকে না আসতে চাইলে জোর করে নিয়ে যাব। স্টিল আই ওয়ান্ট হার। ধন্যবাদ। অরণ্য শেষের কথা বুঝলো মিহি। অরণ্য রেগে আছে খুব। এখন আবার কিছু বলে সব রাগ মিহির উপরই ছাড়বে। আপাতত চুপ করে সে বসে রইল মৌন হয়ে। সুভা দরজা লাগাবে তখনই উপস্থিত হয়েছে কিয়ান। দরজা ঠেলে ভেতরে ঢুকেছে সে। সুভা রাগ হলো এবার, চোখে মুখে বিরক্তি নিয়ে বলে উঠলো কিয়ানকে, কি চাই ভাইয়া? চলে আসলি কেন? আমি ওই লোকটার সাথে বিয়ে করব না। তাহলে কিরণের সাথেও আমার বিয়েটা হবে না? নিজের খুশির জন্য আমাকে বলির পাঠা বানাতে চাইছো? না, তুই অরণ্যকে পছন্দ করিস, আমি জানি শোভা। আনহাকে অরণ্য ভালোবাসে না। এখন তো আনহা নিজেই বিয়েটা ভেঙে দিয়েছে, তাহলে সমস্যা কোথায় তোর? সমস্যা অনেক। তুমি এখন যাও, বলে দাও সবাইকে আমি কখনোই এই বিয়ে করব না। সুভা রেগে আছে খুব, চোখ মুখ লাল হয়ে আছে তার। কিয়ান কিছু না বলে মেঝেতে বসে পড়েছে। সুভার দুপা জাপটে ধরে বলছে, সুভা বিয়েটা করে নে লক্ষ্মী বোন আমার, নইলে কিরণকে ওরা অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে। করছোটা কি? ছাড়ো। আগে বল বিয়ে করবি? দরকার পড়লে কিরণকে নিয়ে তুমি পালিয়ে যাও, তবু আমাকে এই বিয়ে করতে বলো না, ঠিক আছে? ওই টিউবলাইট পালাতে রাজি হচ্ছে না। তুই রাজি হয়ে যা অরণ্যের সাথে বিয়েতে, নইলে আমি এক্ষুনি ছাদ থেকে পরে সুইসাইড করব। বিয়ে করতে হবে না, শুধু একবার রাজি হয়ে যা। বিরক্ত হচ্ছে কিয়ানের কাছে। বারবার বলার পরেও কিয়ান পা ছাড়ছে না তার। বাধ্য হয়ে বলছে সোফা। ঠিক আছে, পা ছাড়ো আমার। কিয়ান স্বস্তি পেল, উঠে দাঁড়িয়ে হাসি মুখে সোফার মাথায় শাড়ির আঁচলটা তুলে দিল। হাত ধরে বাইরে টেনে নিয়ে যেতে যেতে বলল, তুই বিয়েতে রাজি হয়ে যা। শেষ মুহূর্তে গিয়ে আমি যেভাবেই হোক বিয়েটা আটকে দেব। তার আগে কিরণের সাথে নিজের বিয়েটা সেরে ফেলতে হবে। সুভা চোখ মুখ শক্ত করে তাকিয়েছে কিয়ানের দিকে। রাগে কি বলবে বুঝে উঠতে পারছে না সে। সবার সামনে আবারও বসেছে কিয়ান আর শোভা। কিয়ান সবাইকে আজগুবি একটা কাহিনী শুনিয়েছে। কিয়ানের কথা আবার বিশ্বাসও করে নিয়েছে সবাই। বিয়ের কথা প্রায় শেষের দিকে। কিয়ান আর কিরণের বিয়ে হবে 1 মাস পরে। তার আগে হবে শোভার সাথে অরণ্যর। আজ থেকে ঠিক 1 সপ্তাহ পরে অরণ্যর আর শোভার বিয়ের দিন ঠিক করা হয়েছে। শোভা সবার মাঝখানে রেগে তাকিয়ে আছে কিয়ানের দিকে। কিয়ান বেচারা নিজেই শকড। ভেবেছিল আগে তার আর কিরণের বিয়েটা হবে, পরে যেভাবে হোক অরণ্যর সাথে শোভার বিয়েটা সে আটকে দিবে। কিন্তু তাহার হলো কই। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে কিয়ান তখনই পালিয়েছে। অরণ্যদের চলে যাওয়ার সময় হয়েছে, বড়রা চলে গেছেন। বাকি কথাবার্তা শেষ করে তবেই হাসবেন। অরণ্য আর তার বন্ধুরা বেরিয়ে পড়েছে। বাইরে আসতে অরণ্যর ধাক্কা লেগেছে কিয়ানের সাথে। কুচকে একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে। পরক্ষণে আবার কি যেন ভেবে অরণ্য আর কিয়ান দুজনেই হেসে হাত মিলেছে একে অপরের সাথে। মুখে হাসি থাকলেও মনে মনে একে অন্যের প্রতি রাগ পুষে রেখেছে তারা। কিয়ান অরণ্যর হাত শক্ত করে তাদের দাঁত কিরমির করে বলছে তাকে, অভিনন্দন সম্বন্ধী সাহেব। দোয়া করি আপনার নতুন জীবনটা যেন দুঃখে দুঃখে পরিপূর্ণ হয়। অরণ্য ঠোঁটের করে ব্যঙ্গাত্মক হাসি টেনে কিয়ানের হাতটা শক্ত করে ধরে নিজেও বলে, আপনাকেও শুভেচ্ছা। আমার বোনের সঙ্গে আপনার দাম্পত্য জীবনটা যেন নিম পাতার মিষ্টি স্বাদে ভরে থাকে। কিয়ান কুচকে অরণ্যের পানে তাকে মনে মনে বলছে, হিটলার কোথাকার, তোর বোনের সঙ্গে বিয়েটা একবার হয়ে যাক, তারপর দুজনকে বুঝিয়ে দেব আমি কি জিনিস। তোর হিটলারগিরি যদি না ছাড়িয়েছি, তাহলে আমিও নিজের নাম পাল্টে দেব। ওইদিকে অরণ্য মনে মনে বলছে, শালা যাওরা, একবার তোর বোনকে পটিয়ে পাটিয়ে বিয়েটা করে নেই, তারপর বুঝবি কত ধানে কত চাল। তোকে যদি মেরে শুটকি বানিয়ে রোদে না শুকিয়েছি, তাহলে আমিও শেহরাজ অরণ্য নই। অরণ্য আর কিয়ানের চোখে চোখে যুদ্ধ দেখে কেমন যেন হাসি পাচ্ছে মিহির। হাসি থামাতে ব্যর্থ হলো সে। মিহি হেসেই যাচ্ছে, মাঝে মধ্যে আবার পাশে থাকা আদৃশের কাঁধে ধাক্কা দিচ্ছে। আদৃশ ও ওইদিকেই আনহাকে দেখছিল। আনহা এতটা চেঞ্জ হয়ে গেছে একদিনে, এইটা কোনোভাবে বিশ্বাস হচ্ছে না তার। মিহির কাজে বিরক্ত হলো আদৃশ। রেগে গিয়ে বলল, হাসছিস ভালো কথা, আমাকে এভাবে ধাক্কাচ্ছিস কেন? ধাক্কা না দিলে হেসে মজা পাই না রে পাগলা। ইডিয়েট কোথাকার। কথাটা বলে রাগ দেখিয়ে চলে গেল আদৃশ। মিউ একটা মুখ ফেংসি কেটে বলে উঠেছে তখনই, এই জন্যই তোর এই অবস্থা, শালা ফাটা কেষ্ট। অরণ্য আর শোভার বিয়ের
দিনটি এগিয়ে এসেছে। এই 7 দিনে সুবা অফিসে গিয়েছে একদিন। কিয়ান এখন অনেকটাই মন দিয়েছে অফিসের কাজে। কিরণের যেভাবেই হোক পেতেই হবে তাকে। এখন সব আজাইরা কাজ ফেলে রেখে অফিসের কাজে মন দিয়েছে। এই ভেবে কিয়ান এসেছে কিছুক্ষণ হলো। আসার সময় আনহা আর সুভার জন্য নিজে পছন্দ করে দুটো ড্রেস নিয়ে এসেছে। শপিং মলে কিয়ানের সাথে গিয়েছিল কিরণও। বিয়ে ঠিক হলে কি হবে, সেই আগের মতোই বাড়িতে মিথ্যে কথা বলে দেখা করছে দুজনে। আজকে আবার কিয়ান দ্বিতীয়বারের মতন বিয়ের জন্য প্রপোজ করেছে কিরণকে। কিরণ তো আগে থেকেই কিয়ান বলতে অজ্ঞান, সে আর মানা করবে কি। সাথে সাথে কিয়ানের প্রপোজাল দেওয়া অ্যাকসেপ্ট করে নিয়েছে। মুক্ত বাতাস আর খোলা আকাশের নিচে ছাদে দাঁড়িয়ে আছে সুবা। প্রায় 9টার কাছাকাছি। পুরো বাড়ি ভর্তি মেহমান, তাদের হইচই করছে সবাই মিলে। বিয়েটা ঘরোয়াভাবেই হবে বিধায় তেমন কাউকে দাওয়াত দেয়নি সুভার আম্মু চাচু। সবাই তাদের কাছের আত্মীয়। কিয়ান আর সুভার নানার বাসার লোকজনের আর কিয়ানের বন্ধু বান্ধব এই বিয়েতে সবাই থাকলেও জাহিদ হোসেনের একমাত্র বোন ও ওনার ছেলে রিফাত কেউই নেই। সুভা আনমনে তাকিয়ে আছে আকাশের দিকে। কি যেন ভেবেই চলেছে সে, আনার সাথে কি অন্যায় হলো? সুভা কি আনার থেকে অর্ণকে কেড়ে নিল? সে তো চায়নি এমনটা। চায়নি বলেই তো সেদিন চলে গিয়েছিল বাড়ি ছেড়ে বহুদূর। ইচ্ছে করে তো সেদিন বিয়েটা ভেঙে দিয়েছিল সুভা। ঘুরে ফিরে আবারও তাকে অর্ণর সাথেই নিজের জীবন জুড়ে দিতে হবে। ভাবিনি তো এটা। আনার সাথে সুভার সম্পর্কটা এখন যেমন ঠিক আগের মতোই আনার সাথে সুভার সম্পর্কটা এখন যেন ঠিক আগের মতোই হয়ে গেছে। সেই আগের আনহাকেই এখন দেখতে পায় সুভা। সেই জন্যই বোধহয় আনহার জন্য এত মন খারাপ হচ্ছে তার। সুভার ধ্যান ভাঙে আনহাটাকে। পিছু ফিরে তাকাতেই আনহা তার হাত ধরে নিয়ে যায় সুভার রুমে। সুভা কথা না বলে চুপচাপ হেঁটে গেল। আনহা তাকে রুমে দিয়ে ঘুমাতে বলে চলে যাচ্ছিল। সুভা তার হাত ধরে আটকালো। সুভার দিক কিছু বলতে চায় ভেবে প্রশ্ন করলো আনহা, কি হলো শোভা, কিছু লাগবে তোর? সুভা কি যেন ভেবে জড়িয়ে ধরল আনহাকে। কিছুক্ষণ পর আবার ছেড়ে দিয়ে বলল তাকে, তুই কি আমার উপর রেগে আছিস আপু? রাখবো কেন, বোকামি। সুভা চুপ রইল, প্রতি উত্তর করলো না সে। সুভা চুপ আছে দেখে আনহা বলল আবারও, তুই কি ভাবছিস আমি তোকে দোষারোপ করব এই বলে যে তুই অরণ্যকে আমার থেকে কেড়ে নিয়েছিস? অরণ্য তো কখনো আমার ছিলই না শুভা। ওর মনে প্রাণে সবটা জুড়ে তুই ছিলি, তাই আমি তোদেরকে এক করতে নিজেই সরে গেলাম। সুভার কেমন যেন কষ্ট হলো আনহার কথা বলাগুলো শুনে। অরণ্যকে আনহা ভালোবেসে নিজের সবটা দিয়ে সেই অরণ্য চোখের সামনে অন্য কারো হয়ে যাচ্ছে। আনার ভেতরটা কি জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে না? একবার মনে হলো এই বিয়েটা ভেঙে দিবে শোভা। অনেকক্ষণ ভেবে কিছু একটা বলতে যাবে, তখনই আনা থামিয়ে দিল তাকে। মাথায় হাত বুলিয়ে আদুরি কঞ্চে বলল, ঘুমিয়ে পড়, রাত জাগার কারণে যোগেনিসের ডার্ক সার্কেল পড়বে, কালকে শ্বাসটা মাঝি হয়ে যাবে তাহলে। শোভা হেসে মাথা নাড়ালো। আনা চলে গেল সেখান থেকে। বিছানায় গিয়ে শুয়েছে শোভা। কেন এমন অনুশোচনা হচ্ছে তার? বারবার কেন মনে হচ্ছে আনার সাথে ভুল হচ্ছে? অরণ্য যদি আনাকে পছন্দ নাই করে সেদিন কি শোভা ভুল দেখেছিল? এসব ভাবতে ভাবতেই রাত প্রায় 1টা বেজে গিয়েছে। বাড়িটা পুরোপুরি নিস্তব্ধ, কারো কথাবার্তা এখন আর কানে আসছে না শোভার। অনেক চেষ্টার পর চোখটা মাত্র লেগেছিল, তখনই ফোনের রিংটোন কানে আসে তার। ধ্যান ভাঙে শোভার। ফোনটা হাতে নিলে দেখতে পায় কিরণ ফোন দিয়েছে তাকে। কোনো কিছু না ভেবে কলটা রিসিভ করে নেয় শোভা। হাসি মুখে বলতে যাবে কিছু, তখনই ফোনের ওপাশ থেকে ভেসে আসে এক পরিচিত পুরুষালী কণ্ঠস্বর। কেউ ঠাট্টার স্বরে বলছে শোভাকে, কালকের জন্য রেডি তো? কালকে কি হবে? আমাদের দ্বিতীয় বাসর। এটা বলতে ফোন দিয়েছেন? এত রাতে আর কিসের কথা বলবো? শেমলেস লোক একটা। কথাটা বলেই শোভা কল কেটেই দিল। ফের আসলো একই নাম্বার থেকে কল। ভাবলো ধরবে না, কিন্তু বারবার কল আসছে বিদায় বিরক্ত হয়ে কলটা রিসিভ করলো শোভা। চোখ মুখ শক্ত করে বলল অরণ্যকে, কি চাই? কতবার বলবো আমার তোমাকে চাই? বিরক্ত করছেন কিন্তু আপনি আমাকে। রাখুন, আমি ঘুমাবো। এইটুকুতেই বিরক্ত? কালকে যে আমি তোমাকে ঘুমাতে দেব না সারা রাত। ফোনটা রাখলাম, দ্বিতীয়বার কল দিলে কিক মেরে ব্লক লিস্টে ফেলবো। যা ইচ্ছে করো, আমিও কালকে এটার শোধ তুলবো। শোভা কানের কাছ থেকে ফোনটা সরিয়ে নিয়েছে, সাথে সাথে কলটা কেটে দপ করে বিছানায় পড়ে গেছে সে। এরপর অবশ্য ফোন দিয়েছে অর্ণ, তবে শোভা আর রিসিভ করেনি। দেখেও না দেখার ভান করে যে বলা চলে। এইবার মনে হলো
মেসেজ দিয়েছে অরণ্য। ফোনটা হাতে তুলে মেসেজ অপশনে যেতে আরেক দফা লজ্জা পেল সে। অরণ্যর নাম্বার থেকে SMS এসেছে। গেট রেডি ফর এ ব্লিসফুল নাইট, ক্যান ইউ হ্যান্ডেল মি লাভ বার্ড। দেখা মাত্র সুভার কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। এই মাঝ রাতে অশুভরে কি বলছে তাকে? অরণ্যর বলা কথাগুলো নাচে তো বারবার কানে বাজছে শোভার। পরিশেষে সব কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে শুয়ে পড়লো শোভা। কালকে আবারও ভোর হলে সবাই মিলে ভিড় জমাবে তার রুমের দরজায় এসে। ফুলে ফুলে মুখরিত হয়ে আছে চারিপাশ, ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে বরকনের বসার জায়গাটা। কিয়ান হেঁটে হেঁটে দেখছে সবটা ঠিকঠাক আছে কিনা। দূরে দাঁড়িয়ে থাকা কিয়ানের চাচু আর আব্বু দেখছেন তাকে। বিয়ের উসিলা ছেলেটা ওনাদের কিছুটা হলেও কাজে মন দিয়েছে, এইভাবে মনে মনে খুশি ওনারা। এই 7 দিনে অফিসের কোনো কাজে হাত দেয়নি কিয়ানের আব্বু। সুভাও বাড়িতে আছে, সাব্বির মাঝে মধ্যে দরকার হলে বাড়িতে আসে জানতে। তবে কিয়ান সামনে নিচ্ছে সবটা, এই ভেবে নিশ্চিত তো সবাই। পার্লারের মেয়েরা এসেছে শোভাকে সাজতে, কিন্তু সে ঠিক করেছে সাজবে না। এত সাজগোজ বরাবরই বিরক্ত লাগে শোভার, কিন্তু কে শুনে কার কথা? মা, চাচি সহ সব বড় ছোট কাজিনরা এসে তার রুমে হাজির। সবার একটাই কথা, নতুন কনেকে সুন্দর দেখানো দেখানো চাই। চাই। সবার কথায় সাজতে রাজি হলো শোভা। রুম থেকে একে একে বেরিয়ে গেছে সবাই। তার সাজটা প্রায় শেষের দিকে। সাজগোজ শেষে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়েছে শোভা। গোল্ডেন কালারের উপর খয়েরি কারুকাজের সুন্দর একটা লেহেঙ্গা। সবার একটাই কথা, সবার কথায় সাজতে রাজি হলো শোভা। রুম থেকে একে একে বেরিয়ে গেছে সবাই। তার সাজটা প্রায় শেষের দিকে। সাজগোজ শেষে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়েছে শোভা। গোল্ডেন কালারের উপর খয়েরি কারুকাজের সুন্দর একটা লেহেঙ্গা পরেছে সে। গলায় কানে হাতে স্বর্ণের ভারী গহনা, মুখ জুড়ে প্রসাধনীর ছোঁয়া। সুন্দর গোলগাল মুখটা যেন বিয়ের সাজে আরো সুন্দর হয়ে উঠেছে। পার্লারের মেয়েটা বিছানায় ফেলে রাখা ওড়নাটা নিয়ে এসেছে শোভার মাথায় দিবে বলে। ওড়নাটা পরে সাজ পুরোপুরি কমপ্লিট তার। মেয়েটা শোভাকে ওড়না পরিয়ে দিবে তখনই রুমে এসেছে আনহা। শোভার হাত টেনে নিজের দিকে ঘুরিয়ে নিয়েছে তাকে। পা থেকে মাথা পর্যন্ত দেখে পার্লারের মেয়েটার উদ্দেশ্যে বলছে আনহা, কি যেন একটা মিসিং লাগছে। কি মিসিং লাগছে ম্যাম? কনের খোপায় কাঁচা গোলাপ নেই কেন? মেয়েটা মিনমিনিয়ে কঞ্চে বলল। ওটা আনতে ভুলে গেছিলাম আসলে। আনহা দাঁড়ালো না, চলে গেল ফুল আনতে। শোভা তাকিয়ে আছে আনহা যাওয়ার পানে, মনে মনে ভাবছে ওর কষ্ট হচ্ছে না? খারাপ লাগছে না? আমাকে কি মনে মনে অভিশাপ দিচ্ছে না? আমি সত্যি স্বার্থপর। কিভাবে আমি রাজি হয়ে গেলাম এই বিয়েতে? শোভার রাগ হচ্ছে নিজের উপরে। বারবার এমন বোকামি কেন করে ফেলছে সে? আচমকায় কাঁধে ধাক্কা পড়ে শোভার। তাকিয়ে দেখলো ওর আম্মু আর চাচি এসেছেন। শোভা কষ্ট করে মুখে হাসি টানলো, তাদের সাথে কথা বলল। তত সময়ে আনা চলে এসেছে, হাতে তার বাগান থেকে তুলে আনা কয়েকটা টাটকা কাঁচা গোলাপ। আনা যত্ন করে শোভার খোপায় লাগিয়ে দিল ফুলগুলো। কারোর ফোন আসায় আনা চলে গেল সেখান থেকে। মেয়েটা সুন্দর করে শোভার মাথায় ওড়নাটা দিয়ে দিল। এবার শোভার বউয়ের সাজ সম্পূর্ণ হয়েছে। মেয়ে দুটো চলে যাওয়ার আগে আর সুন্দর সাজের প্রশংসা করে গিয়েছে বটে। শোভা শুধু হেসেছে তাদের কথা শুনে। খোপার ফুলগুলোতে হাত দিয়ে দেখছিল সে। তখনই মনে হলো ফুলে থাকা গোলাপের কাঁটা হাতে ঢুকে গেছে শোভার। হাতটা তাড়াতাড়ি করে এনে চোখের সামনে ধরেছে। ছোট্ট একটা গোলাপের কাঁটা ঢুকে আঙুল দিয়ে রক্ত বের হচ্ছে তার। দ্রুত ড্রেসিং টেবিলে রাখা ফার্স্ট এড বক্স থেকে মেডিসিন আর তুলো নিয়ে লাগিয়ে দিল হাতে। শোভার মনে হলো আনা ফুলগুলো নিয়ে আসার সময় খেয়াল করেনি এতে কাটা আছে। দরজার আড়ে দাঁড়িয়ে আছে কেউ। ছোচের কোণে তার হাসি লেগে আছে। মনে হচ্ছে সে সফল হয়েছে নিজের কাজে। বিড়বিড় করে কি যেন বলে চলে গেল সেখান থেকে। বর এসেছে বলেই হই হুল্লোড় করে তাকে দেখতে গেল সবাই। বেশ অনেকক্ষণ হলো রুমে একা বসে আছে শোভা। এত ভারী সাজগোজ নিয়ে বিরক্ত হচ্ছে সে। কারোর পদধ্বনি কানে আসলো। শোভার দরজার দিকে তাকাতেই দেখতে পেল কিরণকে। পাশে আবার কিয়ানো দাঁড়িয়ে আছে। দুজনেই ম্যাচিং ড্রেস পরেছে। কিরণের পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখলো শোভা। মেয়েটাকে অপূর্ব লাগছে। কালো রঙের একটি শাড়ি পরেছে, কোমর পর্যন্ত লম্বা চুলগুলো আবার খুলে রেখেছে। মুখে মিষ্টি হাসিটা কি সুন্দর লাগছে তাকে। কিরণের পাশে দাঁড়িয়ে থাকা কিয়ানকেও কম সুন্দর লাগছে না, কিন্তু কালো রঙের পাঞ্জাবিটা কিয়ানকে মানিয়েছে ভালো।
পাশাপাশি দুজনকে দেখে মনে হচ্ছে তারা একে অপরের জন্যই তৈরি হয়েছে। ভাই আর তার ভালোবাসার মানুষকে একসাথে দেখে বেশ খুশি হলো শোভা। দুজনের মুখের হাসি বলে দিচ্ছে তারা কত খুশি নিজেদের বিয়ে ঠিক হতে। খুশি হবেই বা না কেন, এত আয়োজন তো তাদের জন্যই। কিয়ান আর কিরণ এসে শোভার পাশে দাঁড়িয়েছে। বোনকে ভালোভাবে দেখলো কিয়ান। বিয়ের সাজে পরীদের মতো সুন্দর লাগছে আজকে শোভাকে। মুখে হাসি থাকলেও মনে মনে চিন্তা হচ্ছে কিয়ানের। শোভার জন্য কি ভেবেছিল আর কি হয়ে গেল এইসব। শোভা কি ভালো থাকবে অরণ্যর সাথে? দুজনকে পছন্দ করে জানে কিয়ান, কিন্তু মানিয়ে নিতে অনেকটা সময় লাগবে দুজনেরই। মনে মনে অনুশোচনা হচ্ছে কিয়ানের। নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য বোনকে সে বিপদে ফেলছে না তো? কিয়ান শোভার সাথে কথা বলছে, এরই মধ্যে মিহি এসে হাজির হয়েছে। মিহি আসতে কিয়ান বেরিয়ে গেছে সবাইকে রেখে। মিহিকে শোভা চেনে না তেমন, তবে শুনেছিল আনাদের আরেকটা ফ্রেন্ড আছে। মিহি এসে ভালো মন্দ কথা বলছে তার সাথে। অল্প সময় বন্ধুত্ব হয়ে গেছে দুজনের। কি যেন ভেবে মিহি শোভার হাত ধরে তাকে নিয়ে গেল জানালার কাছে। শোভা বুঝলো না মিহি এমন করছে কেন, প্রশ্ন করলো মিহিকে। মিহি নিজের আঙুল উঁচিয়ে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? ওদিকে তাকাও। কিছু ইশারা করে বলল শোভাকে। মিহি ইশারা অনুসরণ করে শোভা উল্টো প্রশ্ন করলো তাকলো। মিহির ইশারা অনুসরণ করে শোভা উল্টো প্রশ্ন না করে তাকালো সেদিকে। শোভার রুম থেকে গার্ডেনের সবটাই দেখা যায়। বিয়ের আয়োজনটা করা হয়েছে সেইখানেই। অরণ্যকে স্পষ্ট দেখতে পারছে শোভা। চকচকে গোল্ডেন রঙের শেরওয়ানি পরেছে অরণ্য। পায়ের উপর পা তুলে বসেছে সে। পাশে বসে থাকা আদৃশের সাথে হেসে হেসে কথা বলছে শোভা। এই সুন্দর হাসিটার প্রেমে পড়ে বারবার। বেশভূষা অরণ্যকে পুরো রাজকুমারের মতো লাগছে। শোভা তাকিয়ে আছে সেই রাজকুমারের পানে, মুগ্ধ হয়ে দেখছে তাকে। এই অতি সুন্দর পুরুষটি তার স্বামী হবে কিছুক্ষণ পরে। এই ভেবে অজান্তে ঠোঁটের কোণে হাসি খেলে গেল তার। শোভা এত দূরে দাঁড়িয়ে আছে, তবু অরণ্য কিভাবে যেন দেখে নিয়েছে তাকে। অরণ্য শোভার ঠিক চোখ বরাবর তাকিয়ে আছে, কি যেন ভেবে চোট কামড়ে হাসছে সে। অরণ্যর হাসি দেখে শোভার মনে পড়ে গেল রাতে বলা অরণ্যর কথাগুলো। দাঁড়ালো না আর মনে মনে অরণ্যকে বললা নির্লজ্জ, খেতাব দিয়ে চলে গেল সেখান থেকে। কিয়ান এসেছে শোভাকে নিয়ে যেতে। আলিশান বাড়িটার পশ্চিম দিকের বিস্তীর্ণ গার্ডেন জুড়ে সাজানো হয়েছে বিয়ের মঞ্চ। চারিদিকটা ফুলের গন্ধে মো মো করছে। মাঝখানে ঝলমলে সাদা সোনালি কাপড়ে মোড়ানো স্টেজ, তার নিচে ফুলে সজ্জিত বিয়ের আসন। লাল সাদা নানা ধরনের ফুল, গোলাপের সুগন্ধ বাতাসে ভাসছে। হালকা শীতকাল, এখন রোদ নেই তেমন। এই সময়টা বিয়ের আয়োজনের জন্য ভালো লাগছে। সবুজ ঘাসের গালিচায় পাতা ফাঁক করে নেমে আসা নরম রোদের ছায়া মিশে গেছে সাদা কাপড়ে ঢাকা চেয়ারগুলো। অতিথিরা বসে আছেন সেখানে। সবার দৃষ্টি স্টেজে বর বেশে বসে থাকা অরণ্যর দিকে। কিয়ানের হাত ধরে স্টেজের দিকে হেঁটে যাচ্ছে শোভা। দুই পাশে তার ছোট্ট বড় কাজিনরা সব আছে। অরণ্যের চোখ পড়ল শোভার দিকে। বিয়ের সাজে তার রূপবতী প্রিয়তমা যেন দ্বিগুণ বেড়ে গিয়েছে। এই সুন্দরীর রূপ, তার কথা, চালচল সবকিছু তার দিকে বারবার আকৃষ্ট করে। অরণ্যকে চোখের কোণে হাসি খেলা করছে। অরণ্য অবশেষে সেই কাঙ্ক্ষিত দিনটি চলে এসেছে। আজকে অরণ্য নিজের করে পাবে তার প্রিয়তমাকে। ভারী লেহেঙ্গাটার জন্য উপরে উঠতে সমস্যা হচ্ছে শোভার। কিয়ান সেদিকে খেয়াল করেনি। শোভার হাত ধরে রেখেছে ঠিকই, তবে তাকিয়ে আছে কিরণের দিকে। অরণ্য তখন নিচে নেমে আসলো। অরণ্য আসছে দেখে সরে গিয়েছে কিয়ান। অরণ্য এসে মুখোমুখি দাঁড়িয়ে শোভার কিছু বলতে দেওয়ার সুযোগ না দিয়ে কোলে তুলে নিয়েছে তাকে। পড়ে যাওয়ার ভয়ে দ্রুত অরণ্যর গলা আঁকড়ে ধরেছে শোভা। হাসলো অরণ্য। কে কি বলবে না ভাববে, কিছু ভাবলই না সে। সবাইকে নিয়ে শোভাকে নিয়ে অরণ্য ফুলে সজ্জিত বিয়ের স্টেজের দিকে এগিয়ে যাচ্ছে। কনের বসার জায়গাটাতে তাকে বসিয়ে সে গিয়ে বসেছে পাশে। শোভা আর অরণ্যর কাজিনরা সব মিটিমিটি হাসছে। কেউ কেউ আবার ঠাট্টা করে এটা সেটা বলছে। শোভার এমন অস্বস্তি হচ্ছে। এইসব শুনে পাশ ফিরে তাকাতেই দেখলো অরণ্য ঘাড় কাত করে তার দিকে তাকিয়ে আছে। শোভা তখন ফ্রিকুচকে রেগে বলল অরণ্যকে, এসবের মানে কি? কোন সবের? হুট করে সবার সামনে এভাবে কোলে তোলার মানে কি? আমার মনটা বারবার
তোমাকে ছুতে চাই, কি করব বলো? বলেই অরণ্য গুনগুনিয়ে গান গাইল। তোমায় ছোঁয়ার ইচ্ছে আমার ভীষণ পীড়া দিচ্ছে, বলো কবে ছুতে দেবে তুমি আবার আমার হবে, বলো কোন তারিখে কবে। বলে অর্ণ ফ্লাইং কিস ছুড়ে দিল শোভার দিকে। এটা দেখে আবার মিহি আর কিরণ মজা নিচ্ছে এটা সেটা বলে। সুভা বেশ বিরক্ত হচ্ছে এসবে। একে তো বিয়ের ঝামেলা, আরেক কানের কাছে অর্ণের পকপকানি। এত ঝামেলা করে বিয়ে করে কে ভাবছে সুভা এটাই। সব কাজ প্রায় শেষ। ম্যারেজ রেজিস্ট্রির সিগনেচার করেছে দুজনেই। বর কনে কবুল বলার পর ম্যারেজ রেজিস্ট্রিতে সিগনেচার করেছে দুজনেই। বর কনে কবুল বলার পালা এবার। অরণ্যকে প্রথমে বলতেই কবুল বলে দিয়েছে সে। এবার কবুল বলার পালা শোভার। শোভার দুই পাশে তার আম্মু চাচি সহ বাকিরা এসে দাঁড়িয়েছেন। বারবার বলার পরও কবুল বলছিল শোভা। শেষ মুহূর্তে এসেও কেমন অনুশোচনা বোধ কাজ করছে তার মধ্যে। আশেপাশে তাকিয়ে দেখলো শোভা সবাই আছে, এখানে শুধু আনহা নেই। মানে মনে প্রশ্ন জাগলো তার, আনহা কোথায় গেল? মাকে বলতে যাবে তখনই তিনি ধমকের স্বরে তাড়াতাড়ি কবুল বলতে বললেন শোভাকে। তবুও চুপচাপ রইল শোভা। তার পাশে বসে থাকা অর্ণর এবার বিরক্ত লাগছে, সাথে শোভার প্রতি রাগও হচ্ছে। অধৈর্য হয়ে শোভার কিছুটা কাছে গিয়ে মেজাজ দেখে বলল অরণ্য, কবুল বলছো না কেন? আমি কি তোমাকে বিয়ে করে পাতালপুরিতে নিয়ে যাচ্ছি? শোভা একইভাবে অর্ণর পানে তাকিয়ে বলল তাকে, বলবো না। কি করবেন আপনি? বলতে হবে না। আর এখানে বাসর সেরে ফেলবো আমি। কাছে আসো সুইটহার্ট, বাসরের প্রথম ধাপ শুরু করি। শোভা রাগান্বিত চেহারা নিয়ে তাকিয়েছে অর্ণর দিকে। অর্ণর যায় আসে না তাতে। সেও একইভাবে তাকিয়েছে শোভার দিকে। মেয়ে আদৃশ আর কিরণ একে অপরের দিকে তাকাচ্ছে বারবার। এসব দেখে শোভার আব্বু উঠে এসেছেন। এবার তার মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় বললেন, বাবার বিশ্বাস রাখো প্রিন্সেস, তুমি ভালো থাকবে আমি জানি। কবুল বলো। কাজী সাহেব আর বাকিরা অপেক্ষা করছেন শোনার জন্য। শোভা অবাক হয়ে তাকালো তার বাবার দিকে। বহুদিন পর বাবার মুখে সেই চেনা পরিচিত ডাক নামটা শুনলো সে। কথা শুনে কঠোর শোভারও এখন কান্না পাচ্ছে। কেমন কিয়ান এসে মাথায় হাত বুলিয়ে দিল বোনকে। শোভা এখন শান্ত হলো কিছুটা। অবশেষে শোভা কবুল বলেছে। বিয়ের কাজটা সম্পূর্ণ হয়েছে। বিয়ের পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে দুটি ভালোবাসার মানুষ। অনেকক্ষণ হলো বিয়ের কাজ শেষ হয়েছে। এরই মধ্যে বাড়ির বড়রা সবাই চলে গেছেন সেখান থেকে। শোভার আব্বু আর অরণ্যের আব্বু দূরে দাঁড়িয়ে কথা বলছেন। সেখান থেকে এই দিকের কিছুই দেখতে পারছে না তারা। অরণ্যের আর বসে থাকতে ভালো লাগছে না। বিয়ে তো হয়ে গেছে। শোভা এখন তার। আর হুট করে আর বসে কি করবে এখানে? কি যেন ভেবে হুট করে উঠে দাঁড়ালো অরণ্য। শোভা ঠিক মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে সে। কাহিনী কি হলো মাথায় ঢুকছে না শোভার। ভ্রু কুচকে তাকালো সে অরণ্যর দিকে। অরণ্য চোখ দিয়ে ইশারা করলো শোভাকে উঠে দাঁড়াতে। শোভা উঠে দাঁড়ানো ছিল মাত্র। অরণ্য কিছু না বলে ওকে কোলে তুলে নিয়েছে তাকে। সাথে সাথে অরণ্য আর শোভার সব কাজিনরা চিল্লিয়ে উঠেছে। এবার শোভা বিরক্ত হলো খুব। অরণ্যর বুকে ঘুষি মেরে বলছে, করছেনটা কি? নামান আমাকে। আদর দিব। চলো, আমার আর তর্স হয়েছে না লাভবার্ড। যখন তখন এমন নির্লজ্জ মার্কা কথা বলে দেওয়ার জন্য রাগে শোভার ইচ্ছে করছে অরণ্যর গালে টেস করে একটা চর বসিয়ে দিতে। কিন্তু কি আর করার, ইচ্ছে মনেই রইল। তার নতুন বিয়ে করা বরকে চর মারলে লোকজনে তো আবার তাকে দজ্জাল উপাধিতে ভূষিত করবে। অরণ্যরা সবাই বাড়িতে পৌঁছেছে অনেক সময় হলো। আসতে আসতে রাত হয়েছে প্রায় অনেক। আসার আগে আবার অরণ্য শোভাকে নিয়ে গিয়েছিল সেই চিরচেনা জায়গায়। খোলামেলা আকাশের নিচে মন ভালো করার মতো সুন্দর পরিবেশ। বরাবরই পছন্দ শোভার। আবারও দুজনে একসাথে গিয়েছিল সেই নদীর পাড়ে। অনেকদিন পর মন খুলে কথা বলেছে দুজনে। পুরো সময় শোভা শুধু দেখে গেছে অরণ্যকে। সে কি তাহলে ভুল বুঝেছিল অরণ্যকে? আন্না নিশ্চয়ই তার ভালোবাসাকে পেতে সেদিন মিথ্যে গল্প শুনিয়েছিল তাকে। মিথ্যে হলেও রাগ করবে না শোভা নিজের ভালোবাসাকে পেতে। এইটুকু তো করেই মানুষ। অরণ্যর প্রতি শোভার সব রাগ কোথায় যেন উড়ে গেছে। বারবার মনে বলছে তাকে ভালোবাসতে,
কেন হচ্ছে এমন? এই উত্তর জানা নেই শোভার। বরযাত্রী সবাই বাড়িতে এসে খুঁজছিলেন বর কনে। সম্পর্ক তাদের যেমন, একসাথে কোথাও ঘুরতে যাবে এইটা কারো ধারণাতেও আসেনি। অনেক অপেক্ষার পর দেখা মিলেছে তাদের। তখন সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে প্রায়। সুবা আর অরণ্য দরজার সামনে আসতেই অরণ্যর আম্মু জানার সুলতানা ঝামেলা লাগিয়েছে একটা। কোনোভাবে ছেলের বিয়ে মেনে নিতে পারছেন না তিনি সুবার সাথে। অরণ্যর পাশে তিনি দেখতে চেয়েছিলেন আনহাকেই, তা আর হলো কই। কিন্তু যতদিন বেঁচে থাকবেন এই মেয়েকেও মেনে নেবেন না বলে ঠিক করেছেন। মায়ের কাছে বিরক্ত অরণ্য। মাথার মুকুটটা কিরণের হাতে দিয়ে মায়ের দিকে এগিয়ে গিয়ে বলল, তোমার কি নাতি নাতি চাই না আম্মু? ছেলের এহেন কথায় মেজাজ দেখে উত্তর দিলেন জাহানারা সুলতানা, তা চাইবো না কেন? তাহলে বাংলা সিনেমা রিনা খানের মতো দজ্জাল শাশুড়ি টাইপ ব্যবহার কেন করছো? অরণ্য, মুখ সামলে কথা বলো। এত রাগ করো না তো আম্মু। দোয়া করো বছর না ঘুরতেই তোমাকে একটা নাতি নাতি গিফট করব আমরা। ছেলের কাছে দাঁত কট মট করে তাকিয়েছেন জাহানারা সুলতানা। অরণ্য তেমন পাত্তা দিল না মায়ের রাগে। জানি ভালো করেই এই রাগ বেশি দিন থাকবে না ওনার মনে। অরণ্যর আপাতত নিজের রুমে যেতে হবে, ফ্রেশ না হলে মাথা ঠান্ডা হচ্ছে না কোনোভাবে। যাওয়ার আগে অর্ণব পেছন ফিরে তাকালো কিরণের হাত ধরে দাঁড়িয়ে থাকা শোভার দিকে। মেজাজ খারাপ তার এমনিতেই, এত ঝামেলা, এখানে এসে আবার আরেক কাঞ্চ। অর্ণবের আম্মু পথ আটকে বসেছিলেন, তখন বলেছিলেন বারবার, এই মেয়েকে নিজের ছেলের বউ বলে মানি না আমি। শোভাও তখন মুখের উপর বলে দিতে ইচ্ছে করছিল, আপনার এই গুণধর ছেলেই পাগল হয়ে বিয়ে করে নিয়ে এসছে আমাকে। কিন্তু বলল না কিছুই। মনের কথা মনেই রয়ে গেল তার। বাড়ির মেহমান সবাই মিলে অর্ণর আম্মুর কথায় ভুল ধরেছে। অর্ণর আব্বু বকাবকি করেছে, বুঝিয়ে বলেছেন সুভাকে রাগ না করতে ওনার কথায়। অর্ণ সুভার কাছে এসেছে। সুভা চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে অর্ণর দিকে। আবারও তাকে কোলে তুলবে অকারণে। বুঝে গেছে ভালো করে। সুভা চোখ দিয়ে ইশারা করে না করলো অর্ণকে, কিন্তু কে শুনি কার কথা? সুভার বারণ না শুনে আবারও এক ঘর লোকের সামনে কোলে তুলে নিল তাকে। হাঁটতে শুরু করলো নিজের রুমের দিকে। ছোট বসবে হ করে তাকিয়ে আছে তাদের যাওয়ার পানে। কেউ কেউ তো আবার মিটি মিটি হাসছে আর বলছে, নিজের বউকেই তো কোলে নিয়েছে, অন্য কাউকে দেয়নি তো, অবাক হওয়ার কিছুই নেই এতে। অরণ্য রুমে আসার আগে এসে হাজির হয়েছে মিহি আর তার দলবল। কিরণ আর আদৃশ্য চুপ করে দাঁড়িয়ে আছে, তবে বুদ্ধি পুরোটাই কিরণের ছিল। কিন্তু বিরক্ত হলো সবাইকে দেখে। এদিকে শোভা বারবার অর্ণকে বলছে তাকে নামিয়ে দিতে। অর্ণ তার প্রত্যুত্তরে শোভার কানের কাছে গিয়ে বলছে, এখন যে এত পালাই পালাই করছো, পরে এমনভাবে ধরবো চাইলেও আর পালাতে পারবে না। শোভা রেগে তাকিয়ে অর্ণর দিকে। এদিকে অরণ্য শোভার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসছে। শোভাকে রাগাতে পেরে ভালো লাগছে তার। অরণ্য আর শোভার চোখে চোখে কথা বলা লক্ষ্য করলো মিহি আর কিরণ। দুজনেই একসাথে চিল্লিয়ে বলে উঠলো তখন, টাকা কোথায়? অরণ্য তাকালো কিরণের দিকে, ফ্রি কুচকালো, বলল, কিসের টাকা? তোদেরকে আমি টাকা দিতে যাব কেন? ওমা, তুমি বিয়ে করলে আর আমরা কষ্ট করে ফুল দিয়ে বাসর ঘরের খাট সাজালাম, তার বকশিস লাগবে না বুঝি? রুম আমার, খাট আমার, ফুল কিনেছিস আমার টাকায়, তোদের আমার বকশিস দিতে যাব কেন? এত সময় কথা বলেছে কিরণ। এবার মিহি চুপ থাকতে পারলো না আর। মিহি অরণ্যর দিকে হাত বাড়িয়ে বলল, শোন অরণ্য, এই চোখে চোখে প্রেম পরে করিস, আগে আমাদের টাকা দে। ডিজিটাল স্টাইলে ভিক্ষা চাইছিস? ও তুই যা ভাবছিস তাই, আমাদের টাকা দে। অরণ্যর বকবকানিতে বিরক্ত শোভা অরণ্যর গলা জড়িয়ে ধরা, হাতটা দিয়ে মাথার চুল টেনে বলছে, কিপটে কোথাকার, টাকা দিয়ে দিলেই তো হয়। রুমে যাবে তো আর কত সময় ধরে এভাবে দাঁড়িয়ে থাকবো? বাহ লাভবার, তুমি তো দেখছি আমার থেকে এক ধাপ এগিয়ে বাসর করবে বলে মরিয়া হয়ে উঠেছে। শোভা রাত কিরমির করে তাকিয়েছে অরণ্যের দিকে, মাথার চুলে আরো জোরে টান দিয়ে বলল, অসভ্য নির্লজ্জ বেহায়া লোক। জাস্ট ফর ইউ বেবি। শোভা মুখ সরিয়ে নিল অর্ণর দিকে। অর্ণ বুঝলো সবাইকে ভেতরে যেতে দিলে টাকা দিবে তারা। কিরণ যদিও চেনে তার ভাইকে, বারবার মিহিকে বলছে বিশ্বাস না করতে, কিন্তু মিহি গলে গেছে অর্ণর কথায়। অর্ণ শোভাকে রেখে আবারও এসেছে দরজার সামনে। সবাই এবার অধীর আগ্রহে অপেক্ষা করছে অর্ণ টাকা দিবে, অরণ্য তাদের টাকা দিবে। কিন্তু অরণ্য কি করলো?
মুখে হাসি টেনে সবার উদ্দেশ্যে বলল। হাতে থালা নিয়ে সব কয়টা গিয়ে গুলিস্তানের মোড়ে ভিক্ষা কর। বলেই অর্ণব মুখের উপর টেস করে দরজাটা আটকে দিয়েছে। মিহি চরমভাবে রাগ উঠেছে। দরজা এক লাথি মেরে মেজাজ দেখিয়ে বলছে অরণ্যকে, শালা কিপটে, তোর বাসর ঘরের খাট ভেঙে পড়বে, বদুয়া দিলাম আমি। অর্ণের কানে গেল কথাটা। দাঁড়িয়ে ছিল সে দরজার সামনেই। দরজাটা আরেকটু ফাঁক করে অর্ণব বলল, খাট তো আমি এমনিতেই ভাঙবো, তুই আবার বদদোয়া দিবি কি রে?